আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সময় এখন তোদেরই। মাসখানেক ধরে বিবাহিত হয়েও আমি সিঙ্গেল। আমার জামাই একটা নিষ্ঠুর। কি হয় মাঝে মাঝে একটু আদর করলে, নিজের বাহুতে জায়গা দিলে তোদের প্রেম দেখে আমার প্রেম পাচ্ছে, ভীষণ রকমের প্রেম পাচ্ছে। মন হিংসায় জ্বলে পড়ে আংরা আংরা হয়ে যাচ্ছে। সুদর্শন সেই যুবককে দেখিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, মাঝে মাঝে নিজের উষ্ণতায় আমায় বিমোহিত করলেই তো পারেন। খয়েরি রঙা ঠোঁট দুটো আমার উষ্ঠে একটুখানি, স্রেফ একটুখানি ছুঁয়ে দিলেও তো পারেন। নিজস্ব অভিব্যক্তিতে থমকে গেল তুলি। লজ্জা ছড়িয়ে গেল দেহের সর্বাঙ্গে। কি বলল তার বেহায়া মন? যদি আদ্র শুনে ফেলতো? হিংসের চোটে খাঁচাটা নেড়ে পায়রা জোড়াকে আলাদা করায় লেগে পড়ল। নিজেকে ধিক্কার দিতে দিতে আওড়ালো, ছিছি তুলি, তুই দিন দিন বড় হচ্ছিস, সেই সাথে চরম লেভেলের অসভ্য হচ্ছিস। ডক্টর সাহেব শুনলে কি হতো? একটা বড় কল্পনা করেছিস শাস্তি দিত না তোকে? আচ্ছা, কি শাস্তি দিতেন? কল্পনার জগতে শাস্তি কল্পনা করতে মগ্ন হলো তুলি। গভীর এক শাস্তি মাথায় আসতেই তুলির বুক ঢিপ ঢিপ করতে লাগলো। রুমে যেতে যেতে ধাতস্থ কণ্ঠে বলল, অসভ্যতার লেভেল ছাড়িয়ে যাবি তুই একদিন তুলি, নিজেকে শুধরা। শুভ্র রঙের একটা থ্রি পিচ গায়ে জড়িয়ে তুলি খালি পায়ে হেঁটে চলেছে ঘাসের ওপর দিয়ে। তার বদলে গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে ঘাসগুলোকে। আজ যেন ঘাসগুলো ধন্য। শহরের অহংকারী মানুষগুলো কি খালি পায়ে তুলির মতো করে স্পর্শ বুলিয়ে দেয় ঘাসগুলোতে? দেয় না তো। দিলে তাদের পা নষ্ট হয়ে যাবে না? তুলির মতো জুতো পরে হেঁটে ব্যস্ত মানুষজনেরা নাজেহাল করে ছেড়েছে এদের অবস্থা। আজ শরতের শিশিরের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে। ঘাসের ওপর সঞ্চিত শিশির বিন্দুকে তুলির কাছে রূপালী মুক্তার মতো মনে হচ্ছে। সর্বত্র শুভ্র ও নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজমান। তুলির গলায় জড়ানো লম্বা ওড়নার এক কার্নিশ শিশির বিন্দুতে ছুঁয়ে ছুঁয়ে ভিজে যাচ্ছে। তুলির সেদিকে খেয়াল নেই। তার একমাত্র লক্ষ্য আর্যদের অর্থাৎ শ্বশুর বাড়ির পেছনে থাকা বড় শিউলি ফুলের গাছটা। শরতে রাজ করতে পেরে তুলি নিজেকে ধরে রাখতে পারেনি। ছুটে এসেছে শিউলি ফুলের টানে। গ্রামে চেয়ারম্যান বাড়ির পাশে একটা শিউলি গাছ আছে। শরতের আগমন ঘটলেই মর্মিতার সাথে ছুটে যেত ফুল কুড়াতে। আমরিনের সাথে ছাদে উঠে 1 মাস আগে এ বাড়ির শিউলি গাছটা দেখেছিল। আদ্রদের বাগানের এক পাশে দুর্বা ঘাস ডিঙিয়ে তুলি সবার আড়ালে শিউলি তলায় হাজির হলো। ঘাসের উপরে চাদরের ন্যায় বিছিয়ে আছে শুভ্র শেফালি। উৎফুল্ল হয়ে উঠল তুলির মন। হাতের জুতো জোড়া এক পাশে রেখে খুশিতে গদগদ হয়ে ফুল কুড়িয়ে ওড়নায় রাখতে লাগলো। হাত বাড়িয়ে আরো একটা ফুল নিতে গিয়ে নিজের শ্যামবর্ণ হাতের পাশে উজ্জ্বল ফর্সা বলিষ্ঠ এক হাতের দিকে দৃষ্টি স্থির হলো। নিস্তেজ স্তব্ধ হয়ে পড়ল তুলি। ভয়ার্ত চোখে হাতটা অনুসরণ করে মানুষটার দিকে নিবদ্ধ হতেই প্রগাঢ় কম্পনে কেঁপে উঠল হৃৎপিণ্ড। চোখ দুটো জুড়িয়ে গেল মুগ্ধতায়। সাদা পাঞ্জাবি পরেছে আদ্র, হাতা গোটানো। অনাশয় লোমশগুলো ভেসে উঠছে তুলির চোখের পাতায়। শুভ্র গায়ের রং, শুভ্র পাঞ্জাবি, লোমশ হাত। তুলির ভেতরটা কাঁপছে, গলায় শুষ্কতা অনুভব করছে। অথচ আদ্র ভাবলেশহীনভাবে ফুল কুড়িয়ে ভরে দিচ্ছে তুলির ওড়নাতে। তুলি হতবম্ব হয়ে নিষ্পলক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। আদ্র একে একে সবগুলো ফুল কুড়িয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তুলির চেহারাতে দৃষ্টি বুলিয়ে স্মিত হেসে উঠে দাঁড়ানোর ইশারা করলো তুলিকে। বাধ্য মেয়ের মতো উঠে সোজা হয়ে দাঁড়ালো তুলি। নীলবর্ণী চোখের মাদকতায় হারিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে আবেগী মন। এত সুন্দর পুরুষ, এত সুন্দর বুঝি ছেলেরা হয়? তুলি নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। এত সুন্দর এক পুরুষের রূপের কাছে তার রূপ খুবই পানসে। ছেলেরা নাকি মেয়েদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কই, তুলি নামক শ্যামবতীর তো এক যুবকের দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। আদ্র কিছুটা কাছে এসে দাঁড়াতেই শীতল স্রোত বয়ে গেল তুলির সারা শরীর জুড়ে। মিষ্টি একটা ঘ্রাণ নাকে এসে ঠেকল। এটা কি শিউলির ঘ্রাণ নাকি আদ্রর শরীরের? বুকের ধুকপুকানি শব্দ নিয়ে লজ্জিত ভঙ্গিতে বলল, আপনাকে স্নিগ্ধ লাগছে আদ্র। শুধু মেয়েদের হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে পড়ে
প্রিয় মানুষটার সান্নিধ্যে? ছেলেদেরও হয়। তার প্রমাণ স্বয়ং আদ্র। প্রাণপ্রিয় তুলার এক বাক্যে স্তম্ভিত সে পরক্ষণেই হাত বাড়িয়ে অতি যত্ন সহকারে তুলিকে কাছে টেনে নিল। হকচকিয়ে গেল তুলি। খেয়াল হলো মুগ্ধতার মোহজালে আটকে কতটা বেহায়া হয়ে পড়েছে। হলেই বাকি হাত স্পর্শ করে শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগিয়ে তোলা সুদর্শন মানুষটা তো তার স্বামী। নতমস্তকে কানের লতিতে ভেজা ওষ্ঠের স্পর্শ পেতেই বিমূঢ় হয়ে গেল তুলি। এক হাতে আঁকড়ে ধরা ফুলের ভর্তি ওড়নাটা পরে নিতে গেলেই আদ্র গা থেকে টেনে ওড়নাটা নিজের হাতে নিয়ে নিল। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল তুলি, সাথে সাথেই পেছন ফিরে গেল। আদ্র নির্লিপ্তভাবে ওড়নাটা একটু ঢিল করে গিট্টু মেরে দিল, যেন ফুলগুলো পড়ে না যায়। পেছন থেকে ফিচেল স্বরে ডাকলো, তুলা এদিকে ফিরো। তুলি লজ্জায় আরো জড়সড় হয়ে দাঁড়ালো। কিছুতেই ফিরবে না সে। পিছন থেকে হাত বাড়িয়ে আমতা আমতা করে বলল, আমার ওড়নাটা দিন। আদ্র গম্ভীর কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে, বরের কথা অমান্য করো, দিব না। তুলি অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। সে তো বেয়াদবি করেনি, বরং লজ্জা পাচ্ছিল। মাথা তুলে ফিরতে যাবে তখনই আদ্র দ্রুত বেগে সামনে এসে উপস্থিত হলো। খানিকক্ষণ নীরব থেকে বলল, টি শার্ট প্লাজো পরে বারান্দায় দাঁড়ালে প্রবলেম নেই, অথচ বরের সামনে ওড়নাবিহীন উপস্থিত থাকতেই তোমার পা কাঁপাকাঁপি শুরু। তুলি সচকিত নয়নে চাইল। একরাশ বিস্ময় এসে জমল চোখে। তার মানে আদ্র দেখে ফেলেছে। লজ্জায় অন্যদিকে চাইতেই আদ্র নেশা মিশ্রিত স্বরে বলে উঠল, তুমি যখন হাত উঁচিয়ে পায়রাদের সাথে বকবক করছিলে তখন গেঞ্জি উপরে উঠে দৃশ্যমান ছিল তোমার কোমর, ইচ্ছে হয়েছিল। তুলির আর দাঁড়াবার শক্তি নেই। এটুকু শুনেই হাত পা কাঁপছে তার। কেটে পড়ার আগেই নিজেকে শূন্য অনুভব করলো সে। আদ্রর পাঞ্জাবিটা শক্ত করে আঁকড়ে ধরলো, কাপা কাপা কণ্ঠে উচ্চারিত করলো, কি করছেন? চুপ থাকো। আদ্রর গম্ভীর কণ্ঠে চুপসে গেল। বাগান পেরিয়ে বাড়ির ড্রয়িং রুমে আসতেই তুলির সতর্ক নয়নে চারপাশ দেখতে লাগলো। যদি কারো নজরে পড়ে যায়। আদ্রকে ভয়ে বলতেও পারছে না, খালামণি তো সকাল সকাল উঠে যায়। তুলির লজ্জার রেশ ভয়ের তো ছাপ কাটাতে আদ্র সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, বাবা মা আমরিন সকালে পার্কে গেছে মর্নিং ওয়ার্কের জন্য। তুলি চিন্তামুক্ত হলো। আদ্র রুমে এনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে ওড়না থেকে ফুলগুলো একটা জায়গায় রাখলো। ড্রয়ার থেকে একটা বাক্স বের করে তা থেকে সুই সুতা বের করলো। তুলির চোখে অবাকতার ছাপ দেখা দিল। গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো আদ্রর কর্মকাণ্ড। সুতায় ফুলগুলো গেঁথে একে একে কয়েকটা মালা বানিয়ে ফেললো আদ্র। তুলির কাছে এসে হাতে, গলায়, মাথায় শিউলি ফুলের মালা পরিয়ে দিল নিজ হাতে। বিস্ময়কর দৃষ্টিতে তুলি আয়নায় নিজেকে দেখার চেষ্টা চালালো, কিন্তু তা হতে দিল না আদ্র। কোলে তুলে বিছানায় বসিয়ে দিয়ে তুলির সামনে বসে পড়ল। সাদা শুভ্র ওড়নাটা জড়িয়ে দিল তুলির মাথায়। বউ বউ লাগছে তুলিকে। স্নিগ্ধ এক শুভ্র বধূবেশী কন্যা যেন আদ্র হৃদয় দুয়ারে দাঁড়িয়ে বলছে, একটু আপনার হৃদয়ের গহীনে স্পর্শ করার অনুমতি দেবেন ডক্টর সাহেব? গলা প্রায় শুষ্ক হয়ে উঠল আদ্রর। তুলির নত চিবুক এক আঙ্গুলে তুলে বলল, তোমার নিজেকে দেখতে হলে আমার চোখে চোখ রাখতে হবে তুলা, কারণ সর্বদা তুমি আমার চোখে নিজেকে মোহনীয় রূপে আবিষ্কার করবে। তুলি নির্নিমেষ ঘরে আটকা পড়ল। তীর তীর করে কাঁপতে লাগলো ওষ্ঠযুগল। ছোট হৃৎপিণ্ডের বেসামাল স্পন্দন আদ্রর কান পর্যন্ত পৌঁছাচ্ছে। নিজেকে আর ধরে রাখতে পারল না আদ্র। অধর ছুঁয়ে দিল তুলির কম্পনরত ওষ্ঠে। মুহূর্তেই তুলির পুরো দুনিয়া থমকে গেল। তার ডাক্তার সাহেবের প্রথম গভীর স্পর্শে কেঁপে উঠল তার বক্ষস্থল। কয়েক সেকেন্ড পর আদ্র ওষ্ঠ ছেড়ে দিতেই ঘন ঘন শ্বাস নিল। আর চোখে দেখলো আদ্র শুয়ে পড়েছে। কোন রকম লজ্জা মিশ্রিত মুখ লুকিয়ে চলে যেতে নিলেই হাতে টান পড়ল। শোনা গেল আদ্রর শান্ত স্বর, তুলি, লজ্জা পাচ্ছ? তুলি কিং কর্তব্য বিমূঢ়। আদ্রের প্রশ্নে দ্বিগুণ লজ্জায় রাঙা হয়ে উঠল গাল। কোথায় লুকাবে সে এই লাল হয়ে যাওয়া মুখ?
তুলি ঝটপট পেছন ফিরল। এক প্রকার হামলে পড়ল আদ্রর বুকে। কিঞ্চিত ব্যথায় আহ করে উঠল আদ্র। আমলে নিল না তুলি, আদ্রর বুকে মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। কি সাংঘাতিক ব্যাপার! লজ্জা লুকাতে লজ্জা বাড়ানোর জায়গাতেই হামলে পড়ল বেচারি। তুলি মনকে শুধালো। এটা আমার শান্তি স্থান। আদ্র তুলিকে টেনে আরেকটু উপরে নিয়ে এলো, বলল, দূরত্ব আর সহ্য হচ্ছে না তুলি। তুমি কেন এলে সেদিন আমার চোখের সামনে? আসলেই যখন, সাথে কেন এত শর্ত? কেন দূরত্ব তোমার আমার মাঝে? খুব শীঘ্রই নিয়ে আসবো তোমাকে। পারবো না কোনো শর্ত সহ্য করতে, মানতে। এত সহ্য শক্তি আমার নেই। আমরিন বসে আছে তুলিদের ড্রয়িং রুমের সোফায়। পরনে তার বাসন্তী রঙের সিল্কের একটা শাড়ি, ফর্সা মুখশ্রীতে হালকা মেকআপের ছোঁয়া, দুহাত ভর্তি কাচের লাল চুড়ি। তুলির মা এক বাটি আচার এনে রাখলো আমরিনের সামনে। আচার দেখেই খুশিতে আত্মহারা হয়ে উঠল আমরিন। চুড়ির ঝনঝন আওয়াজ তুলে হাত বাড়িয়ে বাটিটা নিয়ে নিল। মুখে আচার দিতে দিতে বলল, ওয়াও খালামণি, থ্যাংক ইউ সো মাচ আচারের জন্য। তোমার হাতে আচার মানে অমৃত। এত এত এতগুলো ভালোবাসা শুধু তোমার জন্য। হাত দিয়ে দেখিয়ে বলল আমরিন। আফসানা হেসে উঠলেন। আমরিনের দিকে চেয়ে চিন্তিত ভঙ্গিতে বললেন, দেখলি তো, মেয়েটা এখনো দরজা মেলল না। এত ধাক্কালাম কিন্তু কোনো খবর নেই। বিয়ে হয়ে গেল, তবুও বাজে পুরনো অভ্যাসটা বুঝি যাবে না। ভোরবেলা উঠবে ঠিকই, কয়েক ঘন্টা জাগ্রত থেকে সুযোগ পেলেই তলিয়ে যাবে গভীর ঘুমে। তোদের বাসায় চলে গেলে তোর মা তো আমাকে হাজারটা অভিযোগ করার কারণ পেয়ে যাবে। আচার খাওয়া থামিয়ে দিয়ে ফিক করে হেসে দিল আমরিন। হাসতে হাসতে বলল, মম মম অভিযোগ করবে তুলির ব্যাপারে? আর মানুষ পেলে না খালামণি, তুমি নিজেও জানো তোমার বোন তুলিকে চোখে হারায়। আমি তো চাই অভিযোগ করুক, না হলে এই মেয়ে দিন দিন আরো অলস হবে। ছোটবেলায় যাই একটু শাসন করতাম, এখন তো তাও পারি না। সময়ের সাথে সাথে মেয়ের প্রতি ভালোবাসাটা বেড়ে চলেছে। তোর মার অভিযোগের উসিলায় একটু আধটু শাসন করার কথা ভেবেছিলাম, তা আদৌ অসম্ভব। কথার মধ্যে আমরিনের ফোনটা বেজে উঠল প্রবল শব্দ সৃষ্টি করে। পার্স থেকে ফোনটা বের করতে স্ক্রিনে ভেসে উঠল প্রিয় মানুষ। কেটে যাওয়ার আগে তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে বলল, ভাবি দরজা বন্ধ করে ঘুমাচ্ছে ভাইয়া। 10 মিনিট ধরে খালামণি ডেকেই যাচ্ছে। আমরিনকে আর একটা শব্দ উচ্চারণ করার সময় দিল না অপর পাশের মানুষটা। দুটো বাক্য কর্ণধার হওয়া মাত্রই কল কেটে দিল। আফসানার চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠল। নরম স্বরে জিজ্ঞেস করলেন, আদ্র ফোন দিয়েছিল? হ্যাঁ, তোমার মেয়ের কপালে আজ শনি আছে খালামণি। ভাইয়া 20 মিনিট ধরে বাইরে গাড়িতে অপেক্ষা করছে। কথাটা বলেই আমরিন উঠে দাঁড়ালো। তুলি দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে ডাকতে লাগলো। বুঝে গেল নরম স্বর তুলির কর্ণদূর, রুম ভেদ করেই ঢুকবে না, তাই এক প্রকার দরজা ভেঙে ফেলার মতো করে অনবরত ধাক্কা দিতে লাগলো। সবেই গাঢ় তন্দ্রা ভাব কেটে এলো তুলির। হালকা হয়ে এলো ঘুমের রেশ। দরজায় আঘাতে ঢোলের মতো শব্দে কর্ণ খাড়া হয়ে গেল। ভালো করে কিছু বুঝে ওঠার আগেই কানে আসলো আমরিনের অস্থির কণ্ঠস্বর, ওপেন দ্য ডোর তুলো। বাঁচতে হলে তো তাড়াতাড়ি দরজা খুলতে হবে। তুলি খানিকক্ষণ বিমূঢ় হয়ে রইল। মস্তিষ্ক কাজ করছে না একদম। বাঁচতে হলে দরজা খুলতে হবে, এহেন বাক্যে তুলি বিস্ময় আবিষ্ট। আমরিন দরজা ভেঙে দেওয়ার অপেক্ষা না করে কোনো রকম বাঘ বিতণ্ডা ছাড়াই দৌড়ে গিয়ে দরজার ছিটকিনি খুলে দিল। এক প্রকার হামলে পড়ল আমরিন রুমের মধ্যে। তুলি চট করে সরে পড়ল। শাড়িতে প্যাচ খেয়ে পড়ে যেতে নিলেও নিজেকে ফ্লোর আঁকড়ে ধরে সামলে নিল। হাতের শপিং ব্যাগটা বিছানায় রেখে বলল, শপিং ব্যাগে ল্যাভেন্ডার রঙের একটা জামদানি আছে, তাড়াতাড়ি পরে ফেল। সদ্য ঘুম থেকে জাগ্রত হয়ে এমন এক পরিস্থিতিতে হতবিহ্বল তুলি। শাড়ির কথা শুনে চমকালো সে। চমকিত নয়নে তাকালো আমরিনের দিকে। চোখে বিঁধল আমরিনের এক মোহনীয় রূপ। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, তুই এভাবে সেজেছিস কেন? আমরা এত তাড়াহুড়োয় বা কি করছিস?
কোথায় যাব? শাড়ি কেন পরবো? শাড়ি কে পাঠিয়েছে? একাধারে এত প্রশ্ন শুনে চোখ কপালে উঠে গেল আমরিনের। আমরা ডাক নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তুলির মুখের আমরা ডাকটা তার ভীষণ প্রিয় একটা শব্দ। আমরিন মৌন হয়ে রুমের চারদিকে ব্যস্ত চক্ষু বুলালো। টেবিলের ওপর থেকে তুলির মোবাইলটা এনে হাতে ধরিয়ে দিল শব্দবিহীন। তুলি প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল, অথচ পাত্তা দিল না আমরিন। ব্যাগ থেকে শাড়িটা বের করলো দ্রুত, সেদিকে এক পলক বিস্ময় দৃষ্টিতে চেয়ে চোখ রাখলো মোবাইলে। সাথে সাথে তুলির অন্তরাত্মা কেঁপে উঠল। এক ঝাঁক ভয় উড়ে এসে জুড়ে বসলো মনের প্রত্যেকটা কোণে কোণে। 140টা কল। কতটা ধৈর্য হলে মানুষ 2 ঘন্টা ধরে এতগুলো কল দিতে পারে জানা নেই তুলির। কখনো পারতো না তুলি এতগুলো কল কাউকে দিতে। 2 থেকে 3 বার কল দিয়ে অপর পাশের ব্যক্তিকে না পেলেই তো তুলির মেজাজ তুঙ্গে ওঠে। আর আদ্র, তুলির মস্তিষ্ক জানান দিচ্ছে আজ আর রক্ষে নেই। কাপা কাপা হস্তে মেসেজটা অন করলো, চোখে ভাসলো। সকালে বলা হয়নি? প্ল্যানটা হুট করি। আমরিনকে দিয়ে শাড়ি পাঠাবো। রংটা আমার ভীষণ প্রিয়। সেই রঙে আচ্ছাদিত মায়াবিনী তুলা। আমার তুলাকে মুগ্ধ চোখে দেখতে চাই আমি। অপেক্ষা করিও না, আজকাল অপেক্ষা তিক্ত, বিষের মতো বিধে বক্ষে। মেসেজটা পড়ে তুলির মনে অনুভূতি জড়ো হলেও ভয়ের চোটে নিঃশেষ হলো নিমেষেই। তুলির মনে হচ্ছে মরার মতো ঘুম দিয়েছিল, নয়তো ফোনের এত উচ্চ আওয়াজ কেন তার শ্রবণ গ্রন্থিতে একবারের জন্য প্রবেশ করেনি। শাড়ি পরে কুচিগুলো আঁকড়ে ধরলো তুলি। কোনো মতে 20 মিনিটের মাথায় কুচিগুলো ধরে বড় বড় পা ফেলে বেরিয়ে এলো বাড়ি থেকে। আমরিন এখনো পিছনে ধীর গতিতে হেঁটে আসছে, বারবার বলছে,